Compute the taxable income from agriculture, Mr. Mahmood, from the following particular related to year ended October. Sale of rice 1,50,000, income from lease of agriculture land হচ্ছে 80,000, income from tea garden 50,000, income from rubber garden 90,000। তাহলে ইনকাম ফ্রম সেল অফ জুট হচ্ছে 10,000 টাকা, ইনকাম ফ্রম সেল অফ হানি হচ্ছে 20,000 টাকা। তাহলে তারপরে দেখো আমাকে এক্সপেন্স দিয়ে দিচ্ছে, অ্যালাওয়েবল এক্সপেন্স। ল্যান্ড রেভিনিউ হচ্ছে 10,000 টাকা, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000 টাকা, লোকাল ট্যাক্স 8,000 টাকা, ইন্টারেস্ট অন সরি অ্যালাওয়েবল ডেপ্রিসিয়েশন 12,000 টাকা, ইন্টারেস্ট অন মর্গেজ লোন হচ্ছে 11,000 টাকা, মেনটেন্স কস্ট অফ ইরিগেশন প্লান্ট হচ্ছে 8,000 টাকা। তাহলে আমাকে কি বলছে? এটা তো পারবা, এটা এটা তো আমার করে দেওয়ার দরকার নেই মনে হয়। হয় না ফর হয় না ফর নতুন একটা ছেলে জানি ইয়া গ্রুপ আহসান, ও তো জয়েন দেওয়ার কথা, জয়েন দিল না। এর লাগে ওরা বেশি তোমার আমি জয়েন দিতাম না, গ্রুপে লইতাম না। তাহলে দেখো তোমার মাহমুদ বলছে ফেইল্ড হয়েছে, তাহলে ফেইল্ড হইলে প্রোডাকশন কস্ট ধরতে হইব। আমরা জানি যদি ফেল যদি হয় তাহলে প্রোডাকশন কস্ট ধরতে হয় 60% সেল অফ প্রুফস এর উপরে। কার উপরে? সেল অফ প্রুফস এর উপরে। তাহলে সেল অফ প্রুফস কোথায়? আমাকে আগে সবার আগে সেল অফ প্রুফস বের করতে হবে। তাহলে সেল অফ প্রুফস বের করবো। ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেল অফ প্রুফস হচ্ছে প্রাইস দেওয়া আছে 1,50,000, সেল অফ জুট আছে 1,00,000, এই 2,50,000 টাকা হচ্ছে সেল অফ প্রুফস। তারপরে এটার উপরে কিন্তু আমাকে প্রোডাকশন কস্ট ধরতে হইব। ইনকাম ফর ট্রি গার্ডেন 60% যাবো নাকি? হ্যাঁ, এই ম্যাথ পড়াইছেন। কি বলো, বুঝি নাই। ভাই এই এটা ম্যাথ মনে করাইতে হবে না, এটা পারা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কইরো। আমি আজকে আরেকটা অঙ্ক দেখালেই কোনটা করামো। ল্যাপটপ ঠিক করার কথা। আচ্ছা এটাও মনে হয় পারবা। অনলি ইনকাম ফ্রম এগ্রিকালচার বলছে। তাহলে অনলি বললে তো আমরা জানি শুধু ইনকাম, ইনকামটা হইব। এটা পারবা না? পারবা না ভাই এটা? এটা বুঝাই দিন। পারুম ভাই। আচ্ছা দেখো, কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম ফর মিস্টার জাহাঙ্গীর। সেল অফ রাইস 150 মন, 180 টাকা পার মন। স্যার 1,800 টাকা হচ্ছে পার মন, তাহলে 150 গুণ 1,800। সেল অফ পটেটো হুম 300 মন আর 400 টাকা করে। ইনকাম ফ্রম ব্রয়লার সরাসরি যাবো। ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম 35,000 টাকা। তাহলে এটা হবে কি এক্সামটেড হয়ে যাবো, যেহেতু এটা 20 লাখের কম, তাই তো? হুম এক্সপেন্স রিলেটেড টু অল দিস ইনকাম ফ্রম আর এস ফলো। কস্ট অফ সেইড এর ফার্টিলাইজার 56,000 টাকা, 56,500। লেবার চার্জ 60,000 টাকা। মেনটেনেন্স কস্ট অফ এগ্রিকালচার ইকুইপমেন্ট 4,000 টাকা। ইউনিয়ন পরিষদ ট্যাক্স 5,800। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 8,200। ডেপ্রিসিয়েশন অন ট্রাক্টর, ও আচ্ছা এটা বুঝাইতে দেবো। ডেপ্রিসিয়েশন অন ট্রাক্টর বিশনের দশটা হচ্ছে কত দেখো তো। 20%। ডেপ্রিসিয়েশন দশটা হচ্ছে তোমার 20% দিছে, ঠিক আছে। তো এই জি ভাই অঙ্কে 20%। আমাকে একটু পেঁচ আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু করাই দিই, না তো আবার পরে সমস্যা হবে। জি ভাই এটা করে দেন। তো তারপরে দেখো, মিস্টার জাহাঙ্গীর হ্যাজ ব্রোড ফান্ড ফ্রম কৃষি উন্নয়ন ব্যাংক অ্যামাউন্ট টু 40,000 টাকা এট ইন্টারেস্ট রেট অফ 50% পার অ্যানাম অন 5 অক্টোবর 2015। তাহলে অঙ্ক কোন মাসের? জুন মাসের, অক্টোবরে 2015 সাল। অ্যালোয়েবল ডেপ্রিসিয়েশন ফর ট্রাক্টর অ্যাজ পার দ্য থার্ড শিডিউল অফ দ্য আইটিইউ 1984 এট দ্য রেট অফ 50%। কস্ট অফ সেডস এন্ড ফার্টিলাইজার ইনক্লুড 1,500 টাকা স্পেন্ট এগেইনস্ট বর্গা, এবং হি মেনটেন বুক অফ অ্যাকাউন্টস প্রপারলি। তাহলে শেষ প্রপারলি ভাবে তার হিসাব রাখছে। তাহলে হিসাব রাখলে আমাকে আর 60% প্রোডাকশন কস্ট এটা ধরতে হইব না। এখন আমাকে সর্বপ্রথম যে জিনিসটা বাস করতে হবে, ইনকাম দাম ফ্রম ফিরে দিন। এগ্রিকালচার সেকশন লিখলাম। সেল অফ প্রুফস বের করতে হবে, তাহলে সেল অফ প্রুফস তুমি বের করবা 150 গুণ হচ্ছে 1,800। তারপরে সেল অফ পটেটো 300 গুণ 400, এটা বের হইলো। তাহলে আর সেল অফ প্রপস নাই। সেল অফ কি নাই? প্রপস নাই। প্রপস যদি না থাকে তাহলে এটা তিনটা দুইটা যোগ করে দিবা। তারপরে ইনকাম ফ্রম বর্গা, ঠিক আছে। তারপরে ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম, এটা হচ্ছে এক্সামটেড হইব, যেহেতু 20 লাখের বেশি না, 35,000 টাকা, এটা পুরাটাই হবে কি এক্সামটেড। এটা পুরোটা এক্সামটেড হবে। তাহলে অ্যালোয়েবল এক্সপেন্সের ভিতরে একটা কথা বলা আছে, বলছে দেখো, তোমাকে বলছে অ্যালোয়েবল এক্সপেন্স সবগুলা যাবে এখানে, একটা বাদ যাবে না, কারণ সে প্রপার ভাবে অ্যাকাউন্ট রাখছে। প্রপার ভাবে কি করছে? আমার ল্যাপটপ হ্যাং করতেছে জানো আমার, বুঝলেন না? এটা আমার তাড়াতাড়ি হুম?
ভাই এটা কিনে ফেলেন ল্যাপটপ। আরে এত টাকা নাই। ভাই আপনি হ্যাং হয়ে গেছে ভাই, ল্যাপটপ হ্যাং হইতেছে হোক, আপনার দরকার। আচ্ছা দেখো, তো এইখানে আমাকে কি বলছে দেখো, 1500 টাকা হচ্ছে স্পেন্ড করছে বর্গাতে। তাহলে বর্গাতে বলতে বর্গা যে টাকাটা, এটা মনে রাখবা, যদি কোনো বর্গাতে স্পেন্ড করে, মানে বীজের জন্য, বীজ অথবা ফার্টিলাইজারের জন্য যদি ইনক্লুড কথাটা লেখা থাকে, তাহলে তোমাকে প্রথমে কস্ট অফ সিডস যে উপরে দেওয়া আছে, ওই টাকাটা থেকে এই টাকাটাকে বাদ দিতে হবে। এটা বর্গা যে দিছে ওনার কাছ থেকে কিন্তু ওনার এক্সপেন্স ধরা যাবে না। ওনার এক্সপেন্স ধরা যাবে না, কারণ বর্গা চাষির ইনকামটা শুধু ধরা হয়। বর্গা যে আয় করছে সেটা শুধু ইনকাম। তো এটা হচ্ছে তুমি সরাসরি কিভাবে ধরবা, অর্থাৎ কস্ট অফ সিডস এন্ড ফার্টিলাইজার থেকে 56,500 টাকা আছে, এটা থেকে বাদ দিতে হবে যদি ইনক্লুড থাকে কস্ট অফ সিড এন্ড ফার্টিলাইজার, এই কথাটা যদি লিখা থাকে। তাহলে তুমি কি করবা, বর্গার যেহেতু বলছে, বর্গার এই খরচটাকে বাদ দিয়ে দিতে হবে আমার টোটাল খরচ থেকে। অর্থাৎ টোটাল খরচ কোনটা, এই যে এটা কস্ট অফ সিড এন্ড ফার্টিলাইজার, এই যে এটা থেকে, ঠিক আছে। তারপর লেবার চার্জ সরাসরি চলে যাবো, মেনটেনেন্স কস্ট অফ ইকুইপমেন্ট এটা সরাসরি চলে যাবে, ইউনিয়ন পরিষদ ট্যাক্স সরাসরি যাবে। ভাই আরেকবার বুঝি নাই। ভাই আরেকবার বুঝি নাই। ভাই বুঝি নাই। এটা দেখো আমি বলি, আমাকে তো প্রত্যেক লাইন থেকে অঙ্কটা নিয়ে করাতে দেবো না। আমি প্রথমে তো সেল অফ প্রুফস করলাম, সেল অফ প্রুফস থেকে দুইটা গেল, তাহলে দুইটা যদি যায় তারপরে আমরা ইনকাম ফ্রম বর্গা সরাসরি দিব। ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম দেওয়ার কথা যদি 20 লাখের বেশি হয়, তো 20 লাখ তো হয় নাই, 20 লাখ থেকে কম, 20 লাখ থেকে কম, তাই 20 লাখ থেকে কম হলে তো আমাকে নিচে থাকতে হবে। তাহলে আমি যদি 20 লাখ থেকে কম হয় তাহলে পুরোটাই এক্সামটেড। তাহলে 35,000 টাকা 20 লাখের কম, তাহলে এটা যাইতো না, মানে আমি সরাসরি এক্সামটেড করে দেবো। অ্যালাওয়েবল এক্সপেন্সে কস্ট অফ সিড এন্ড ফার্টিলাইজার, এই কথাটা বলা আছে, এটার সাথে আরেকটা শব্দ নিচে দিয়ে দিছে, মানে আমাকে উদ্দীপকের নিচে দিয়ে দিছে, বলছে কস্ট অফ সিড এন্ড ফার্টিলাইজার ইনক্লুড টাকা 1500 টাকা স্পেন্ট এগেইনস্ট বর্গা। অর্থাৎ বর্গা চাষি যে নিছে উনার কাছে উনি 1500 টাকার বীজ কিনা দিছে এবং কি জমি কর্ষণ করে দিছে। তো এই টাকাটাকে দেখানো যাবে না খরচের মাইরে, কারণ এটি তো নিজে খরচ করে নাই, উনি বর্গা যে জমি দিছিল, ওই বর্গা জমি থেকে যে ফসল পাইছে সেখানে কিন্তু এটা ইনক্লুড হয়ে গেছে অলরেডি। সেজন্য ওই আয় ব্যয় বাদ দেওয়ার পরেই উনি আয় করছে ইনকাম ফর বর্গা। ইনকাম ফর বর্গা 40,000 টাকা উনি সব খরচ করার পরেই করছে। সেজন্য নিজের খরচের ভিতরে ওই এক্সট্রা খরচটাকে আনা যাবে না, ঠিক আছে। এক্সট্রা খরচটা কি করা যাবে না, আনা যাবে না। তাহলে বাকিটা লেবার চার্জ যাবে, তারপরে মেনটেনেন্স কস্ট অফ এগ্রিকালচার ইকুইপমেন্ট যাবে, ইউনিয়ন পরিষদ ট্যাক্স এটা যাবে, ক্রস ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটাও যাবে সরাসরি, ডেপ্রিসিয়েশন ট্র্যাক্টর, এই অঙ্কটা এখন হচ্ছে তোমাকে একটু পেছে ফেলাইবো, তুমি একটু মনোযোগ দিয়ে এটা শুনবা। তোমাকে দেখো কি বলছে, দেখো তো, বলছে 14,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন, আর এটার একটা রুলস দিয়ে দিছে, বলছে যে allowable depreciation for tractor as per the third schedule of the ITU 1984 at the rate of 50%। অর্থাৎ তোমাকে বলছে যে ওইখানে যে ডেপ্রিসিয়েশন দিয়ে দিছে, এটা তো 20, একটা ট্রাক্টর যদি 14,000 টাকা হয়, এটার উপরে 20% করে ডেপ্রিসিয়েশন হইব, এটা আমি বুঝছি, সরাসরি এটা আমি নিতে পারবো। কিন্তু আমাকে আবার নিচে বলে দিছে আইটিউ অনুযায়ী আপনি 15%-এর বেশি নিতে পারবেন না। কত পার্সেন্টের বেশি নিতে পারবেন না, 15%-এর বেশি নিতে পারবেন না। তাহলে এটা কিভাবে করবো, প্রথমে আমি 14,000 টাকাকে 20% যে দেওয়া ছিল এই পার্সেন্টেজটা দিয়ে ভাগ করবো, ঠিক আছে। কোনটা দিয়ে ভাগ করবো, এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে এটা দিয়ে ভাগ করবো, ওকে। তাহলে এটা দিয়ে ভাগ করে, আর এই আইটিইউ যে 15% বলছে, এই 50% দিয়ে গুণ করে দিব, ওকে, 50% দিয়ে গুণ করে দিব, ওকে। আমি এটা অঙ্কে দেখাবো, মানে আমি একটু বলে নিলাম। তারপরে দেখেন ইন্টারেস্ট অন ব্রড ফান্ড, তাহলে ব্রড ফান্ডের কথা বলা হয়েছে। তাহলে ইন্টারেস্ট তো আপনি 40,000 টাকা হচ্ছে নিচে হচ্ছে, ওই যে বলছে 40,000 টাকা এট ইন্টারেস্ট রেট অফ 50% পার অ্যানাম অন 5th October 2015। অর্থাৎ তাহলে আপনাকে অঙ্ক গুনতে হবে, এটা কি মাসের অঙ্ক দেওয়া আছে, 30শে জুন, 30শে জুন। তাহলে 30শে জুন থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মে, জুন, অর্থাৎ 12 মাসে 1 বছর। তাহলে আপনি অক্টোবরে 2015 সাল থেকে, কিন্তু সাল দেওয়া নাই, সাল দেওয়া নাই, আচ্ছা সাল দেওয়া না থাকলে কোনো সমস্যা নাই। 5th October থেকে আপনি গুনে যান, আহ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। অর্থাৎ আপনি যে অঙ্কটা দিছে এখানে কোনো সাল দেয় নাই, অবশ্য অঙ্কে সাল দেওয়া থাকবে,
তো আপনি এটা কিভাবে ধরবেন? এখানে দেখেন, আপনাকে বলছে 15 অক্টোবর 2015 থেকে, অর্থাৎ অঙ্কটা হচ্ছে 2016 সালের। 2016 সালের হয়তো, ঠিক আছে, 2016 সালে, অর্থাৎ জুন মাস থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত হচ্ছে এটার ইন্টারেস্টটা ধরতে হবে। ঠিক আছে, যেহেতু সাল ভাই দেওয়ার কথা নাই তার বোঝা যায় না। বলতাছি, ইন্টারেস্ট যখন বের করবো, ইন্টারেস্ট ইন্টারেস্ট তো আমাকে বের করতে হবে। ইন্টারেস্ট তো আর এখানে দেওয়া নাই, সরাসরি বলছে 40,000 টাকা নিচে, তার পাশে 15% হচ্ছে ইন্টারেস্ট। এই 15% ইন্টারেস্ট তো আমি সহজে বার করতে পারবো, 40,000 গুণ 15%, কিন্তু কয় মাসের টাকা সেটা তো আমি জানি না। সেটা হচ্ছে আমার অক্টোবরে 2015 দিছে, অঙ্ক হচ্ছে 2016 সালের, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এটাকে ধরে নিতে হইব 2016 সালের অঙ্ক, 1 বছর পরের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আগের বছরেরটা দেওয়া থাকে, আর অঙ্ক যে বর্তমান বছর আসে সেটা হচ্ছে আমার অঙ্কের হিসাবকাল। আমরা জানি ইনকাম ইয়ার আর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, এই দুইটা তুলনা করতে জানি। যদি অঙ্ক 2015 সালের 1 বছর আগে যেতে হয় এবং এই বছর থাকে, আবার যদি অ্যাসেসমেন্ট ইয়ারে 1 বছর পরে যেতে হয় আর ওই বছর থাকে, এটা আমরা জানি। তো এইখানে হচ্ছে কিভাবে আপনি ইন্টারেস্টটা বের করবেন? ইন্টারেস্টটা বের করবেন হচ্ছে 2015 সালে অক্টোবর থেকে 2016 সাল পর্যন্ত যাবেন, জুন মাস পর্যন্ত, তাহলে হচ্ছে 8.5 মাস। ঠিক আছে, 8.5 মাস। তাহলে অঙ্কটা তোমরা দেখো, 144 থেকে 44 থেকে 44, সেল অফ প্রোপস হচ্ছে বার করলাম, সেল অফ পটেটো বার করলাম 3,90,000 টাকা। ইনকাম ফ্রম বর্গা সরাসরি টাকা দিয়ে দিছি, লেস অফ ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম এক্সামটেড দিয়ে দিচ্ছি, লেস হচ্ছে 0 টাকা। তাহলে ইনকাম হচ্ছে 4,30,000 টাকা। তাহলে অ্যালোয়েবল এক্সপেন্স, তাহলে অ্যালোয়েবল এক্সপেন্স সে প্রপার অ্যাকাউন্ট রাখছে, তাহলে তাকে তো আমি প্রোডাকশন কস্ট ধরতে পারি না, প্রোডাকশন কস্ট আসবে না। তাহলে কস্ট অফ সেট অফ ফার্টিলাইজার হয়েছে 1,500 টাকা, বলছে কৃষকের কাছে বর্গা দিছিল, ওখানে কোনো বীজ কিনা দিছিল, তাহলে বীজ যে কিনা দিছিল তার জন্য এটা বাদ যাবে, তাহলে দিলাম বাদ, বাদ দিয়ে এটা দিছি। লেবার চার্জ সরাসরি বসে দিছি। মেনটেন্স স্পন্সর এগ্রিকালচার ইকুইপমেন্ট সরাসরি। ইউনিয়ন পরিষদ ট্যাক্স 5,800। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 8,200। এখন দেখো ডেপ্রিসিয়েশনটা আমি যেটা বলছি, তাহলে ডেপ্রিসিয়েশনের পদ্ধতিটা কি হবে? পদ্ধতিটা তো আমি তোমাদেরকে এতক্ষণ বুঝাইছি। তারপরে দেখো আইটিইউ, আইটিইউ পদ্ধতি অনুসারে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে ওই পার্সেন্টেজ দ্বারা ভাগ হবে, তাহলে 14,000 দেওয়া আছে ওইটারে ভাগ করছি, আর 15% হচ্ছে আইটিইউ পদ্ধতি, তাহলে আইটিইউ পদ্ধতিতে 15% হচ্ছে গুণ করে দিতে হবে। ওকে, তাহলে 1,500 টাকা। ইন্টারেস্ট অন বোরোড ফান্ড 40,000 টাকার 15%, সাড়ে সাড়ে 8 মাসের হচ্ছে আর 12 দিয়া গুণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অঙ্কটা, আমি এখন বাদ দিছি। ভাই বাদ দেওয়ার পরে এই টাকাটা হচ্ছে 2 লক্ষ দুই ডিপ্রেশন লক্ষ বুঝতেবেন তাহলে না একটা ফেলতে। ডেপ্রিসিয়েশন কোথায় থেকে আসছে? ডেপ্রিসিয়েশন তো এতক্ষণ বুঝাইলাম আমি। ডেপ্রিসিয়েশন অন ট্রাক্টর, ট্রাক্টরের ভাই আমরা ডেপ্রিসিয়েশন, তো দিলাম না মেয়াদ দিছিল গা। ডেপ্রিসিয়েশন অন ট্রাক্টর, ডেপ্রিসিয়েশন অফ ট্রাক্টর হচ্ছে 20% দেওয়া আছে, দিয়ে আবার নিচে এটার লগে আবার একটা পেস লাগাই দিছে, পেস লাগাই কি বলে দিছে, বলছে অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন ফর ট্রাক্টর এস পার দা থার্ড শিডিউল অফ দা আইটিইউ 1984 এট দ্য রেট অফ 50%, এট দ্য রেট অফ 15%। তাহলে আইটিইউ পদ্ধতিতে বলা হয়েছে আপনি যে পার্সেন্টেজ দেওয়া আছে ওই পার্সেন্টেজ দ্বারা ভাগ করবেন, টোটাল ভাগ করে আইটিইউ পদ্ধতিতে গুণ করবেন, গুণ করলে যে টাকাটা আসবে এটা সরাসরি বসাইবেন। ঠিক আছে, এটা হচ্ছে এই পদ্ধতির এটা নিয়ম। ওকে, বুঝছেন কিনা এখন? তাহলে বুঝছো? দেখেন, এখন এটা আমি করলাম। দেখো, একটা অ্যাকাউন্ট যদি প্রপার ভাবে রাখা হয়, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট যদি প্রপার ভাবে রাখা হয়, তাহলে তো তুমি একটা ইনকাম পাইবা। অর্থাৎ ইনকাম হয়েছে কত? 2,82,250 টাকা। তাতে এর থেকে সব সময় যদি একটা অ্যাকাউন্ট প্রপার ভাবে রাখা হয়, একটা অ্যাকাউন্ট যদি প্রপার ভাবে রাখা হয় তাহলে 2 লক্ষ টাকা বাদ দিতে হয়। ইন্টারেস্ট দেখে তো মাথা ঘুরতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ভাই ইন্টারেস্ট এটা বুঝি না, আমি ছিলাম না অপশন। ইন্টারেস্ট বুঝো নাই? ইন্টারেস্ট দেখো, তোমাকে বলছে 5 অক্টোবর 2015, তাহলে অঙ্ক হয়েছে 2016 সালে 30শে জুনের ডেট দিছে, মানে 30শে জুন পর্যন্ত তুমি এটার হিসাব করবা। তার মানে অঙ্ক যদি 2015 সাল দেওয়া থাকে আর এটা ইনকাম হয়েছে কি, এটার ইনকাম ট্যাক্স যেমন গণনা করছে 2016 সালে, তাহলে 2016 সাল পর্যন্ত সব খরচ তো তার হিসাব করতে হইব। তখন এই খরচটা এইভাবে করছে, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ থেকে শুরু করে 2016 সালে জুন মাস পর্যন্ত, তাহলে কয় মাস হয় গণ, বলো, বলো না কেন? 8 মাস 8.5 মাস।
8.5 মাস, এই 8.5 মাসের ট্রাই করছি। আর যদি একজন ব্যক্তি, শোনো, যদি একজন ব্যক্তি শুধুমাত্র কৃষি থেকে আয় করে, এটা কিন্তু শুধু কৃষি থেকে আয় ছিল, তাহলে তার টোটাল ইনকাম থেকে 2 লাখ টাকা পর্যন্ত সে এক্সামটেড পায়। এই যে দেখো, 2 লাখ টাকা এক্সামটেড। ঠিক আছে, আমি কি বলছি, আমার কথা কি বুঝছো আরে নাকি? এবার বুঝি নাই ভাই। যদি যদি হচ্ছে, হ্যালো শফিক, হ্যালো, তাহলে দেখো, আমি হচ্ছে, আমাকে যখন শুধু কৃষি থেকে আয় হবে, দেখো বলছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, শুধু কৃষি থেকে, অনলি কথাটা আছে, দেখছো, অনলি ইনকাম ফ্রম এগ্রিকালচার। তাহলে অনলি ইনকাম ফ্রম এগ্রিকালচার যদি বলে, তাহলে হচ্ছে আমাকে বের করতে হবে, লাস্টে এক্সামটেড করতে হবে 2 লাখ টাকা। একজন ব্যক্তি যখন শুধু অনলি এগ্রিকালচার হয়, এগ্রিকালচার করে, তখন তাকে 2 লাখ টাকা এক্সামটেড করে দিতে হয়, বুঝছো, অনলি এগ্রিকালচার হলে। ওকে, ফার্মার অনলি ওকে এগ্রিকালচার, ভাই। ফার্মার অনলি এগ্রিকালচার, ইনকাম ফ্রম এগ্রিকালচার বলা থাকলে শুধুমাত্র কৃষি আয় বোঝায়, এটা আমি আগে বলছি। আগে পোল্ট্রি ফার্ম কথা থাকলে এক্সামটেড হবে, কিন্তু আগে ডেইরি কথা বলা থাকলে এটা লেখো। আমি আবার বলতেছি, শোনো, একটা পয়েন্ট লিখো তুমি। এটা তো লেখাইছি, বলেন ভাই। ফার্মার, ফার্মার অনলি এগ্রিকালচার, ইনকাম ফ্রম এগ্রিকালচার বলা থাকলে শুধুমাত্র কৃষি আয় বোঝায়, এটা আমরা আগে লিখছি। লিখছি না? লিখছি। তাইলে একজন কৃষকের থেকে, কৃষকের যে আয় করব, ওই আয় থেকে 2 লাখ টাকা পর্যন্ত বাদ যাবে। কি হবে? দুই লাখ মানে টাকা পর্যন্ত, সবকিছু 2 লাখ টাকা বাদ যাবে? হ্যাঁ 2 লাখ টাকা বাদ যাবে, টোটাল ইনকাম থেকে বাদ যাবে 2 লাখ টাকা, বাকিটা যাবে। ঠিক আছে, তো এটা এখানে লেখা হয় ভাই নাই। এই কথাটা বলা থাকলে সব অঙ্কর মাধ্যমে কি বাদ যাবে? সব অঙ্কে বাদ যাবে। ভাই শুধু এগ্রিকালচারে কি 2 লক্ষ টাকা বাদ যাবে? হ্যাঁ হ্যাঁ। আর বিজনেসে যাবে না? না, শুধুমাত্র এগ্রিকালচার ক্ষেত্রে? আমি দেখাইতেছি অঙ্ক আজকেরটা, ওই মানে যে এটার সাথে ওর তুলনা করে। এগ্রিকালচার, তাহলে দেখো, টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 82,250 টাকা। এটা কিভাবে বুঝছি আমি, এখানে অনলি এগ্রিকালচার ইনকাম বলছে, ঠিক আছে, অনলি এগ্রিকালচার ইনকাম যদি বলে, অনলি এগ্রিকালচার ইনকাম ফ্রম এগ্রিকালচার এটা যদি বলা থাকে, তাহলে আমরা বুঝবো এখান থেকে আমার যাবে হচ্ছে 2 লাখ টাকা বাদ, ফার্মার লেখা থাকলেও, শুধু ফার্মার লেখা থাকলে। এখন যদি আগে পুলটি কথাটা লেখা থাকে, আগে যদি পুলট্রি ফার্ম লেখা থাকে, তাহলে এক্সামটেড হবে। আগে ডেইরি কথা লেখা থাকলে এক্সামটেড হবে না, এটা লিখে রাখো। মানে এই অঙ্কে কৃষিটাকে পুলটি ধরা হয়, কিন্তু ডেইরিটাকে ধরা হয় না, ডেইরিটাকে ধরা হয় বিজনেস। তাহলে যদি আগে যদি পুলটি কথাটা লেখা থাকে, তাহলে এক্সামটেড হবে। আমার কথা বুঝছো? আর যদি লেখা থাকে ডেইরি, পোল্ট্রি কি কৃষি কাজ করা হয় না? হ্যাঁ হ্যাঁ, পোল্ট্রি কৃষি ক্ষেত্রে। পোল্টে গিয়ে পোল্ট্রি মানে বুঝো না, মুরগি জানি পালন করে। ওকে, ফাইন। একসাথে করেন একটা পিন কোডাই। আবার যদি ইনকাম ফ্রম, ইনকাম ফ্রম পোল্ট্রি এন্ড এন্ড ডেইরি কথা লেখা থাকে, তাও এক্সামটেড হইব। ঠিক আছে, শুধু ভাই পোল্ট্রি কথা থাকলে এক্সামটেড, কোন কথা নেই। আল্লাহর আরে সাথে আর ডেইরি কিছু এন্ড চাও, পোল্ট্রি দুইটা এক লগে লেখা আছে, তাহলে কি করবা? এক্সামটেড করে এগ্রিকালচার দেন। করা। আর একটা শুধু করে যদি অবস্থা। ডেরি থাকে ভাই? তাহলে এক্সামটেড হবে না। ল্যাপটপ খাইয়ে দিছে আমার। মানে পোল্ট্রি বলা থাকলে একদম হবে। আমি বলতাছি, দাঁড়াও, ওটাকে আগে দিয়ে এলে তোমাদের ছবি একসাথে হইতো না, দুইটা স্ক্রিন রেখে দেবো। এখানে পর্যন্ত না একটা। আমার কথা শোনো, যদি ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম লেখা থাকে, তাহলে এক্সামটেড হইব, এটা আমরা জানি। এবং ইনকাম ফ্রম পোল্ট্রি এন্ড ডেইরি ফার্ম যদি লেখা থাকে, তাহলেও এক্সামটেড হইব, ডেইরি ফার্ম যদি পরে লেখা থাকে। আর যদি ইনকাম ফ্রম ডেইলি ফার্ম লেখা থাকে, ডেইলি লেখা থাকে, তাইলে কি হবে? এক্সামটেড হবে না, বুঝছো?
ভাই নিচের অংশ দেন, আচ্ছা দেখছি। ওকে ফাইন, এটা তো হয়ে গেল। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে এই অঙ্ক নিয়ে? আচ্ছা, না ভাই আর বয়স নাই। হ্যালো ভাইয়া। জি বলেন। বিষয়টা হলো যে টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার থেকে আপনার ফর এক্সাম্পল যে 2 লাখ টাকা বাদ দেওয়া হলো, এটা কি মানে 2 লাখ টাকা বাদ দেওয়ার কি কোনো কারণ আছে কিনা? আমরা ধরে হ্যাঁ, নিব কি 2 লাখ টাকা বাদ না দিতে না, হবে? কেন বাদ দিবা? এমনি তোমার করে অঙ্কে, বিষয়। এটা তো বলছি আমি, আমার কথা শোনো। তোমার হ্যাঁ। অঙ্কে যদি একটা কথা লেখা থাকে, সেটা হচ্ছে ফার্মার কথা, অনলি এগ্রিকালচার ইনকাম যদি বলা থাকে, তখনই 2 লাখ টাকা হ্যাঁ, বাদ দিবা। ফার্মার অথবা অনলি এগ্রিকালচার অথবা ইনকাম ফ্রম এগ্রিকালচার শুধু, এই কথাটা যদি লেখা থাকে, ঠিক এখন আছে? মানে আমার প্রশ্নটা হলো ভাইয়া যে 2 লাখ টাকাই কেন বাদ দেবো? বা দুই বা লাখ টাকা এটা কম বেশি হলো রুলস। নাকি? জন্য এটা কি কোনো কারণ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রুলস। এটা হচ্ছে রুলস, অর্থাৎ ও এটা রুলস, হচ্ছে, আচ্ছা আচ্ছা, সেটাই। রুলস। আচ্ছা আচ্ছা। তোমাকে দুই আর লাখ টাকা ভাইয়া পর্যন্ত সুবিধা দিচ্ছে। পাশাপাশি যদি একটু বাংলা গুলো বলে দিতেন তাহলে ভালো হতো। এক্সামটেড অনেক অত বাদ ওয়ার্ড আছে দেওয়া। যেগুলো বাংলা জানি না। হুম হুম। এক্সামটেড অত বাদ আচ্ছা। দেওয়া, এটা হচ্ছে বাদ না, এটা হচ্ছে সুবিধা হ্যাঁ, পাওয়া, ওটা গতি তো পাওয়া। করার পদ্ধতি। হ্যাঁ, কিছু কিছু বাংলা জানি, কিছু কিছু বাংলা জানি না তো, এই জন্য একটু পাশাপাশি বলে দিলে সুবিধা হয় পরবর্তী পাওয়া, আচ্ছা ইংলিশের ঠিক আছে। ভাষাটা। দেখো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এলো। আচ্ছা দেখো, 6 নম্বরের অঙ্কটা পারবা মনে হয়। আচ্ছা দেখো, ইনকাম ফ্রম কায়েস হোসাইন ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন ইনক্লুড সেল অফ জুট হচ্ছে 40 মন, 400 মন 800 টাকা। সেল অফ রাইস হচ্ছে 200 মন 700 টাকা। ইনকাম ফ্রম লেজ অফ এগ্রিকালচার হচ্ছে 75,000 টাকা। ইনকাম ফ্রম অ্যাক্সেস, সরি ফেরিঘাট, আচ্ছা ঠিক আছে, ফেরিঘাটের অঙ্ক আছে। ইনকাম ফ্রম ফেরিঘাট হচ্ছে 42,000 টাকা। ইনকাম ফ্রম টি গার্ডেন হচ্ছে 92,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ হানি হচ্ছে 28,000 টাকা। তাহলে এখানে একটু ভিন্নতা আছে, যেমন এখানে তোমাকে বলছে ফেরিঘাট, তুমি যাইবা ইয়াতে, কি দেবো কোথাও আর। আচ্ছা, ইনকাম ফর ফেরিঘাট কথাটা দেওয়া আছে, যেটা আমাদের ইনকাম ফর এগ্রিকালচারে ছিল না। তাহলে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে আদার সোর্স বা অন্য কিছু নিয়ে অঙ্কটা হবে। তারপরে এখানে টি গার্ডেন আছে, টি গার্ডেনের ভিতরে বিজনেস যায়, আমি বলছি 40% হচ্ছে বিজনেসে যাবে, 60% যাবে এগ্রিকালচারে। তাহলে এখানে আমি দুইটা অঙ্ক পেয়ে গেলাম। অর্থাৎ এখানে ফেরিগেট যেহেতু আছে, তাহলে বুঝতে পারবো এটা আমার ফুল অঙ্ক করতে হইব। তারপরে আমাকে ল্যান্ড রেভিনিউ পেড, ইউনিয়ন পরিষদ ট্যাক্স, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অন মর্গেজ লোন, মেইনটেনেন্স কস্ট অফ ইরিগেশন প্লান্ট, এটা দেওয়া আছে। তারপরে আমরা দেখি নিচে কি বলছে। মিস্টার কায়েস হুসাইন হ্যাড এ উইনিং মেশিন উইচ পার্সেস 27,000 টাকা। ইট হ্যাজ বিকেম দ্য obsolete and has been discarded at 15,000 টাকা. At that time of sale of the written down value of machine was 20,000 টাকা। তাহলে রিটেন ডাউন পদ্ধতিতে 20,000 টাকা হচ্ছে এটা, ঠিক আছে, ডেপ্রিসিয়েশনটা। When asking for proper book account of Mr. Qais Hussain failed to provide any supporting document for the production cost, although he claimed 3,10,000 টাকা as production cost. তাহলে সে তো ব্যর্থ হয়েছে, 3,10,000 টাকা দাবি করলেই তো আমি আর প্রোডাকশন কস্ট 3,10,000 টাকা দিয়ে দিব না। আমাকে এখন 60% ধরতে হবে, যেহেতু সে ব্যর্থ হয়েছে। কি হয়েছে? ব্যর্থ হয়েছে হিসাব দিতে। সে প্রোডাকশন কস্ট কত টাকা করছে সেটা সে জানে না। না জানাতে আমাকে এখন কি করতে হবে? আমাকে আমাকে 60% ধরতে হবে সেল অফ প্রুফস এর উপরে। তাহলে আমি প্রথমে সেল অফ প্রুফস গুলা বের করি। আমাকে দিছে দান, দান দিছে না? পিডি, পিডি দিছে না? দিছে। সেল অফ রাইস দিছে। সেল অফ জুট এটাও দিছে দুইটা, আর আছে কিনা আর নাই। তাহলে সেল অফ প্রুফস হইছে দুইটা। তাহলে দেখো, সেল অফ জুট হইছে 3,20,000 টাকা, সেল অফ রাইস হইছে 14 লক্ষ, এটা নাকি 1,40,000। তাহলে এটা হচ্ছে কত দেখো, 4,60,000 টাকা। তাহলে ইনকাম ফ্রম টি গার্ডেন, টি গার্ডেন আমরা দিলাম। ইনকাম ফ্রম লিজ এগ্রিকালচার দিলাম। ইনকাম ফ্রম হানি এটা দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, অ্যালাউবল এক্সপেন্স আমি যখন যাবো প্রোডাকশন কস্টে, আমরা কার উপরে ধরবো বলতো? 4,60,000-এর উপরে 60% ধরবো, যেহেতু সে ব্যর্থ হয়েছে খরচের ক্ষেত্রে। ল্যান্ড রেভিনিউ সরাসরি, ইউনিয়ন পরিষদ ট্যাক্স সরাসরি, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সরাসরি, অ্যালাউবল এক্সপেন্স 12,000 টাকা, ইন্টারেস্ট অন মর্গেন এটা দিয়ে দিছি। তারপর দেখো, মেনটেনেন্স কস্ট অফ ইরিগেশন প্লান্ট সরাসরি দেওয়া আছে।
লস অন সেল অফ মেশিন, দেখো আমার লস হয়েছে রিটেন ডাউন পদ্ধতিতে। আমাকে কি বলছে, কত টাকা দেখো তো, তুমি দেখো 15,000 টাকা হচ্ছে ডিসকার্ড। তার মানে এই ভ্যালুটা হচ্ছে ডিসকার্ড, মানে হচ্ছে এটা হচ্ছে যে 20,000 টাকা যে ডেপ্রিসিয়েশন ধরার কথা ছিল, ওই 20,000 টাকার ভিতরের যে পণ্যটা রিটেন ডাউন পদ্ধতিতে, এই পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছিলাম হচ্ছে লিজ ফাইন্যান্সিং ক্লাসে। তাহলে রিটেন ডাউন পদ্ধতিতে একটা সময় শেষ পর্যন্ত মেশিনের একটা মূল্য থেকে যায়, ওই মূল্যটার উপরে সেল অন লস বের করতে হয়, এবং কি বের করতে হয় সেলভেজ ভ্যালু, এটা বের করতে হয়। তো এখন 20,000 টাকার যে মেশিন রিটেন ডাউন পদ্ধতিতে আমি করে আসছি হচ্ছে ডেপ্রিসিয়েশন করতে 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 আসছা আমি 20,000 টাকায় ঠিকছি। তাহলে ওই 20,000 টাকার মেশিনটাকে বিক্রি করছে হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, মানে সেলভেজ ভ্যালু বোঝায়। এখানে সেলস দ্য রিটেন ডাউন ভ্যালু অফ মেশিন ওয়াজ 20,000 টাকা। এটা হচ্ছে আমি মনে করো 5 বছরের অঙ্ক, 5 বছর হচ্ছে মেয়াদ মেশিনের, আমি প্রথম বছর একটা করছি, দ্বিতীয় বছর একটা, তৃতীয় বছর একটা, চতুর্থ বছর একটা, পঞ্চম বছর একটা, এভাবে করতে করতে আমার মেশিনের শেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। এই মেশিনটারে আমি বিক্রি করে দিচ্ছি 15,000 টাকা। ওই যে দেখো বলছে ইট হ্যাজ বিন অবস্টল এন্ড হ্যাজ বিন ডিসকার্ডেড এট 15,000, মানে এটাকে ইনকামের যে ইয়াটা ধরে নিছে, সেল করার করছে কত, 20,000 টাকা। তাহলে 20,000 টাকার যে জিনিসটা, তুমি এটাকে কি করবা বলো তো, বাদ দিবা। ঠিক আছে, এখানে অর্থাৎ এই এক কথা সে এত কিছু বিশেষ দরকার নাই। সেল অফ রিটেন ডাউন ভ্যালু অফ মেশিন 20,000 টাকা লেখা আছে, আর ডিসকাউন্ট ভ্যালুটা বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে লস। দেখো লস অন দা মেশিন 5,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনকাম ফ্রম এগ্রিকালচারের এখান পর্যন্ত হয়েছে। তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচারে দেখো আমার এই জায়গা থেকে আমি টোটাল ইনকাম করছি, করে আমি খরচ গুলাকে বাদ দিছি। তাহলে ইনকাম দেখো এখন আমি লিখছি, দেখো ইনকাম ফ্রম বিজনেস সেকশন হচ্ছে 45, ইনকাম ফ্রম বিজনেস সেকশন হচ্ছে 45। ওই যে আমার কত পার্সেন্ট ছিল, টি গার্ডেন ছিল 40% টাকা দেখাইছি, তাহলে টোটাল ইনকাম ফ্রম বিজনেস এখানে বসে দিচ্ছি। তারপরে দেখো ইনকাম ফ্রম আদার সোর্সেস সেকশন হচ্ছে 66 থেকে 69, ইনকাম ফ্রম ফেরি গার্ড এটা লেখা ছিল, সরাসরি এটা যাবে। ঠিক আছে, তাহলে এটা এখানে এখানে দিয়ে দাও, এটা এখানে না দিলেও হবে। এটা আরেকটা অঙ্ক বুঝাইলে তাহলে ক্লিয়ার হইব, সমস্যা নেই। তাড়াতাড়ি আমার ল্যাপটপ দেখানো দরকার। ওকে, ভাই দেওয়া এটা হয়েছে। শুরু করে দেন, একটা বুঝছিলি এটা বোঝা গেছে। আচ্ছা, তারপরে দেখো সবগুলা যোগ করছে, যোগ করলে হচ্ছে টোটাল ইনকাম। এখানে কিন্তু ফার্মারের কথা বলে নাই, এখানে বিজনেসম্যানের কথা বলছে। কিভাবে আদার সোর্স করছে, ফেরিঘাট থেকে আয় করছে, টি গার্ডেন থেকে আয় করছে, পোল্ট্রি ফার্ম থেকে আয় করছে, ধরো এইগুলা সবগুলা মনে করো আয় করছে। তো এই জন্য আমি সবগুলা সেকশন বুঝাই দিচ্ছি। ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করো, এটাই শেষ আজকের ক্লাসে, আরেকটা ক্লাসে এটা শেষ করবো। দেখি কালকে তো বৃহস্পতিবার, কালকে হচ্ছে সেকেন্ড ইয়ার ক্লাস। আচ্ছা, ভাই এটা আমাদের অন্য রিলেটেড কোন ম্যাথ আছে আরো? আর এটার এর এইখানে যেটা করছি এর বাইরে আর নাই। তাইলে শেষ ভাই করে দিতেন আজকে, ম্যাথ পরে সমস্যা হলে ক্লাস করাইতেন। না, আরেকটা ক্লাস নেই, সমস্যা নেই, নাও স্ক্রিনশট নাও। ভাই ঠিক আছে, প্রথম থেকে দেন, নিচে নামান। এই অঙ্ক না বুঝতে পারলে, না পারলে আমাকে বলো। আরো আছে আমাকে না উপরে? ভাই আমি অনেক একটা স্ক্রিনশট নিয়ে নাই। যদি এই বুঝতে ম্যাথটা না প্রথম পারো থেকে দেন। আমাকে একটু বলো তো, কেরাই বুঝতে পারো নাই, ঠিক তো দেওয়া বাড়ি হয় নাই একটু না। বুঝে দেন। অনলাইন গ্রুপ, ভাই সব করে মেসেজ, দিতে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আমি সবাই অ্যাড হওয়া শেষ ভাই হলে আমি হয়েছে, নিচে যান। দেবো পিডিএফ। আর একটু নিচে যান। ভাই ম্যাথ গুলো পিডিএফ দিয়ে দেন তো হয়ে যায়। মেসেঞ্জারে 10 মিনিট পরে আর ডাউনলোড না করলে ভাই সব মেসেঞ্জারে একসাথে দেন, দেখায়। নিচেরটা উপরেরটা তো হইলোই। আচ্ছা, তারপরে আমি হোমওয়ার্ক দিব, আজকেও আমি হোমওয়ার্ক দিতাম না, তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দিয়ে এই চ্যাপ্টার শেষ দুইটাকে করে দিয়ে দাও। দিবেন আসলে। আমাদের এগুলা তাড়াতাড়ি কইরা আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টে যাওয়া দরকার তাড়াতাড়ি। তারপরে কোম্পানি স্টেটাস লুজ,
এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এগুলো হচ্ছে আমাদের অঙ্ক। আসো ভাইয়া, কালকের বলেন। ক্লাসের ফার্স্ট ক্লাসের নোটগুলো একটু দিয়েন আজকে আবার। এই ইব্রাহিম, নোটগুলা দিয়ে তো, আজকে তো নোটগুলা বলছি আমি। আচ্ছা ভাই। তারপরেও তারপরে তুমি নোটগুলা দিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।